নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ভাত রান্নাবান্না করার সময় আপনারা কি কখনো তেলের ব্যবহার করে দেখেছেন? শসা কাটার পরে লবণ দেবেন কিসের জন্য? মিক্সার শিলনোড়া ছাড়াই কিভাবে আপনারা একটা কৌটো বা জারের সাহায্যে মশলা পেস্ট করে নিতে পারবেন? গরম তাওয়ার মধ্যে আপনারা কি কখনো চিরুনির ব্যবহার করে দেখেছেন? শাকার মধ্যে আপনারা কোলগেট দেবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আপনারা কি কখনো ধূপকাঠির মধ্যে জল লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা অনেকে আছি মশা তাড়ানোর জন্য এই ধরনের কোনো না কোনো ধূপকাঠির ব্যবহার করে থাকি। তবে এই ধূপকাঠির মধ্যে এমনই একটা উগ্র গন্ধ থাকে, এই গন্ধটা বাচ্চা থেকে বড় অনেকে দেখবেন সহ্য করতে পারে না। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। কিছুটা পরিমাণে নর্মাল জল নিয়ে নেবেন, ধূপকাঠির মধ্যে ভালো করে লাগিয়ে দেবেন যাতে করে একটা জলের আস্তরণ হয়ে যায়। কিছু সেকেন্ড অপেক্ষা করবেন, দেখবেন ধূপকাঠিটা শুকিয়ে যাবে। তারপর যদি আপনারা এই ধূপকাঠিগুলো জ্বালান, দেখবেন যে একটা উগ্র গন্ধ থাকে, সেটা কিন্তু আপনাদের নাকের মধ্যে লাগবে না, আর মশা কিন্তু খুব ভালোভাবে চলেও যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। তবে এই ধূপকাঠিগুলো জ্বালানোর অনেক সময় আমাদের হাতের কাছে কোনো স্ট্যান্ড থাকে না, সেক্ষেত্রে নেল পলিশের খালি বোতলগুলো আপনারা এইভাবে করে স্ট্যান্ডের মতো ব্যবহারও করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি ভাত রান্নাবান্না হয়ে থাকে, তবে যে পাত্রে আমরা ভাত রান্নাবান্না করি না কেন, ভাতটা যখন ফুটতে শুরু করে ভাতের ফেনাটা অনেক সময় এমনভাবে উতলে যায়, দেখবেন গ্যাস ওভেনের চারিদিকে পড়ে যায়। যে পাত্রে রান্নাবান্না করা হয় সেই পাত্রের কিন্তু ভাতের ফেনাটা লেগে শুকিয়ে যায়। যদি সাথে সাথে পরিষ্কার করা না হয়, সেক্ষেত্রে অনেকটাই ঘষা মাজা করতে হয়। কি করবেন, এক টুকরো সুতির কাপড় নিয়ে নেবেন, তার মধ্যে সামান্য তেল দিয়ে দেবেন। আমি সর্ষের তেল দিয়েছি, সাদা তেলেও ব্যবহার করতে পারেন। এবার যে পাত্রে আপনারা ভাতটা রান্না করবেন, সেই পাত্রের মধ্যে এইভাবে করে তেলটা একটু ভালোভাবে ঘষে দেবেন। এতে করে কি হবে, যদি ভাতের ফেনাটা এইভাবে লেগে যায়, যে ফেনাগুলো আমরা শুকিয়ে গেলে সহজে পরিষ্কার করতে পারি না, এইভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। তারপরেও যদি আপনারা ভাতটা আবারও ফুটতে দেন, দেখবেন ভাতের ফেনাটা কিন্তু কোনোভাবেই উতলে পড়বে না, যেহেতু এখানে একটা তেলের লেয়ার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভাত এখন ফুটতেও শুরু করেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। অবশ্যই ভাত রান্নাবান্না করার সময় একটু তেল দিয়ে দেবেন চারিদিকে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি শসা। শসা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে যখন আমরা শসা কাটি, দেখবেন শসার দুটো সাইডই একটু করে কেটে নিই, তারপর সেই শসার টুকরো দিয়ে ঘষে বাদ দিয়ে দিই। কেন কি, শসা যদি নর্মালভাবে কাটা হয় সেক্ষেত্রে দেখা যায় তেতো ভাব লাগে, তবে ওইভাবে কাটলেও অনেক সময় কিন্তু শসা তেতো ভাব লাগে। তো আপনারা যখনই শসা কাটবেন, একটু কেটে নেওয়ার পর সামান্য লবণ দিয়ে দেবেন, তারপর শসার টুকরো দিয়ে ঘষে দেবেন। দেখবেন শসার মধ্যে যদি কোনো তেতো ভাব থাকে সেটা সহজেই চলে যাবে। আমি একটা সাইড কেটে দেখালাম, আপনারা দুটো সাইডই একই পদ্ধতিতে কিন্তু কাটবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি শাঁখা। আমরা অনেকে আছি যারা রেগুলার শাঁখা পরে থাকি, আর রেগুলার পরার কারণে অনেক সময় নোংরা ময়লা বসে যায়। শাঁখার মধ্যে যে একটা ধপধপে সাদা ভাব থাকে, সেটা কিন্তু থাকে না। তো আপনারা কিভাবে এটাকে একদম ক্লিন করে নেবেন? আমি এখানে কোলগেট নিয়েছি, আপনারা যে কোনো সাদা টুথপেস্ট নিতে পারেন। সামান্য পরিমাণের কোলগেট দিয়েছি। এখানে একটা পুরনো ব্রাশ নিয়েছি, তার মধ্যে কিছুটা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার আপনারা এইভাবে শাঁখাটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি আলতো হাতে ঘষে নেন, তাহলে দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে। আর ব্রাশের ব্যবহার করলে কি হবে, অনেক সময় ডিজাইনের যে জায়গাগুলো থাকে তার মধ্যে নোংরাগুলো সহজে যেতে চায় না। ব্রাশ দিয়ে ঘষে দিলে খুব সুন্দরভাবে দেখবেন নোংরা ময়লাগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে শাঁখাগুলো কতটা নোংরা হয়ে গেছিলো আর এখন কতটা সুন্দর নতুনের মতো একদম চকচকে পরিষ্কার হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা শার্ট। এই ধরনের শার্ট বা টি শার্ট আমাদের বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা ব্যবহার করে থাকে। তবে এই শার্ট হোক কি টি শার্ট, অনেকে আমরা ঠিকভাবে ভাঁজ করতে পারি না, আর ঠিকঠাক ভাঁজ করে না রাখলে সেক্ষেত্রে দেখবেন এই শার্ট হোক কি টি শার্ট একদমই কুঁচকে যায়। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন। শার্ট বা টি শার্টটাকে প্রথমে এভাবে উল্টো করে নেবেন, তারপর নিয়ে নেবেন আপনারা একটা বই বা খাতা, কলারের ওপরের সাইড করে এইভাবে দেবেন, তারপর এইভাবে একটা সাইডকে প্রথমে আপনারা মুড়িয়ে নেবেন। ঠিক একইভাবে শার্ট বা টি শার্টের উল্টো সাইডটাও কিন্তু মুড়িয়ে নিতে হবে।
হাত দিয়ে একটু ভালো করে চেপে নেবেন যাতে ইস্ত্রি করার মতো হয়ে যায়। এবার নিচের সাইড থেকে আপনারা এইভাবে দুবার ভাঁজ করে দেবেন। তারপর ওপর সাইড থেকে বই বা খাতাটাকে বের করে নিলেই দেখবেন সুন্দরভাবে আপনারা ভাঁজ করে নিতে পারবেন। কোনো রকমের ঝামেলার মধ্যে পড়তেই হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তীতে। আমি এখানে নিয়েছি একটা ছাঁকনি। আমরা এই ধরনের ছাঁকনি দিয়ে বিভিন্ন লিকুইড জিনিস ছেঁকে থাকি, তবে পাত্রটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে দেখবেন ছাঁকনিটা কিন্তু কোনোভাবেই সেট করতে পারি না, এইভাবে বারবার পড়ে যায়। তো অনেক সময় কি হয়, যদি বেশি পরিমাণের কোনো জিনিস ছাঁকনির সাহায্যে ছেঁকতে যায়, এক হাত দিয়ে ছাঁকনিটা ধরতেও অসুবিধা হয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই ধরনের একটা ডাবু বা হাতা দিয়ে প্রথমে সেট করে নেবেন। তারপর যদি আপনারা কোনো জিনিস ছেঁকেন, দেখবেন কোনোভাবেই আপনাদের সমস্যার মধ্যে পড়তে হবে না, ছাঁকনিটা ধরতেও হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা চিরুনি। চুল ছাড়ানোর জন্য আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো চিরুনির ব্যবহার করে থাকি। তবে যখন নতুন চিরুনি দিয়ে চুল ছাড়াই অনেক সময় মাথার মধ্যে ব্যথা লেগে যায়, বা বাচ্চাদের অনেক সময় দেখবেন মাথাতে রক্তও বেরিয়ে যায়। তবে যখনই নতুন চিরুনি আপনারা ব্যবহার করবেন, একটা কাজ করে নিতে পারেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রুটি বানানো হয়ে থাকে। রুটি করার পর দেখবেন তাওয়াটা অনেকটাই গরম থাকে। তো আপনারা গরম তাওয়াটাকে এইভাবে উল্টো করে নেবেন। এবার যে চিরুনিটা রয়েছে সেটাকে আলতো হাতে এইভাবে ঘষে দেবেন। দেখবেন চিরুনির যে ধারালো ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে যাবে। তারপর যদি এই চিরুনি দিয়ে আপনারা চুল ছাড়ান, দেখবেন মাথার মধ্যে ব্যথাও হবে না আর রক্তও কিন্তু বেরোবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু দুধ কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে যখন আমরা দুধ জাল করি, চোখের নিমেষের মধ্যেই অনেক সময় দুধ কিন্তু উতলে যায়। এতে করে দুধটাও নষ্ট হয়, গ্যাস ওভেনটাও নোংরা হয়ে যায়। তবে যখনই দুধ জাল করবেন, এই ধরনের একটা কাঠের খুন্তি বা হাতা দিয়ে দেবেন। এতে করে কি হবে, যখন দুধ ফুটতে শুরু করবে, দেখবেন এখানে আঘাত লাগার কারণে দুধটা কিন্তু আবারও সাথে সাথে নিচের দিকে নেমে যাবে। কোনোভাবেই দুধ কিন্তু উতলে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নারকেলের মালা। আমাদের যখন নারকেল নিয়ে আসা হয়ে থাকে, দেখবেন নারকেলের যে মালাটা থাকে সেটা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না। অনেক সময় বাড়িতে পড়ে থাকে বা কখনো কখনো ফেলে দিই। তো কিভাবে ব্যবহার করবেন, আগে কিন্তু নারকেল মালাটাকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। আমরা যখন কোনো পাত্রের মধ্যে তেল ঢালি বা কোনো কিছু লিকুইড জিনিস ঢালতে যাই, অনেক সময় আমরা ফানেলের ব্যবহার করে থাকি। তবে সবার কাছে সব সময় দেখা যায় ফানেল থাকে না, বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনারা নারকেল মালাটাকে এইভাবে ফানেলের মতোই কিন্তু ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্নাবান্না করার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো মশলার ব্যবহার করে থাকি, আর মশলা পেস্ট সাধারণত শিলনোড়া বা মিক্সারে করে থাকি। হাতের কাছে অনেক সময় শিলনোড়া মিক্সার যদি কোনো কিছুই না থাকে, বা হয়তো মিক্সার খারাপ হয়ে গেছে, শিলনোড়া নেই, সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয় মশলা পেস্ট করতে গিয়ে। আপনারা এই ধরনের একটা বক্স বা কন্টেনারের ব্যবহার করতে পারেন। যতটা মশলার প্রয়োজন হবে আপনারা দিয়ে দেবেন। আমি এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার এখানে একটা বেলন নিয়েছি। বেলন হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে একটা আপনারা ছোট ধরনের লাঠিরও ব্যবহার করতে পারেন। এইভাবে আপনারা কিছু সেকেন্ড যদি আঘাত করতে থাকেন, তাহলেই দেখবেন মশলাটা কিন্তু পেস্ট হয়ে যাবে। তবে মিক্সারের মতো একদম মিহি সুন্দর পেস্ট না হলেও কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে। এখন অনেকে দেখবেন চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছে অনেক সময় দেখা যায় মশলা পেস্ট করার জন্য শিলনোড়া, মিক্সার কোনো কিছুই থাকে না। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে যদি মশলা পেস্ট করেন, খুব সহজে হয়েও যাবে, আর শিলনোড়া, মিক্সার কোনো কিছুর প্রয়োজনও হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে কিছুটা আটা মেখে নিয়েছি। রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি করা হয়ে থাকে। রুটি বানানোর আগে রুটিটা কিন্তু আমাদের বেলেও নিতে হয়। অনেকেরই হাতের কাছে দেখা যায় বেলন চাকি থাকে না, বিশেষ করে এখন যারা চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে। তাছাড়াও সকালের দিকে অনেক সময় আমরা কাজের তাড়াতে থাকি, হাতের কাছে যদি বেলন চাকি খুঁজে না পাই সেক্ষেত্রেও সমস্যা হয়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা থালা, ভারী ধরনের থালা নেওয়ার চেষ্টা করবেন। এবার কিছুটা পরিমাণের আটার গুঁড়ো দিয়েছি, যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়েছি, হাত দিয়ে এভাবে আমি চেপে দিয়েছি। এবার এখানে একটা
গ্লাস নিয়েছি। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু থালা, গ্লাস এই ধরনের জিনিস থাকে। ঠিক যেভাবে আপনারা বেলন চাকি দিয়ে রুটি বেলেন, ঠিক সেইভাবে করে যদি রুটিটা বেলে নেন, তাহলে দেখবেন আপনাদের বেলন চাকির প্রয়োজন হবে না। রুটিটাও কিন্তু সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বেলা হয়েছে। তবে আমি এভাবে রুটি বেলছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে সহজেই রুটিটা বেলে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এর থেকে পাতলা যদি করতে চান আপনারা আরও একবার বেলে নেবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো সেফটি পিনের মধ্যে টিপ পরিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু শাড়ি কম বেশি পরে থাকি, তবে শাড়ির কুচিতে হোক কি পিনাপে বা সালোয়ার কামিজ পরার সময় ওড়না আটকানোর জন্য আমরা অনেকে দেখবেন সেফটি পিনের ব্যবহার করে থাকি। জামা কাপড় যদি কোনোভাবে একটু টানা যায়, অনেক সময় দেখা যায় সেফটি পিনটা জামা কাপড়ের মধ্যে এমনভাবে আটকে যায় সহজে খুলতে পারি না। আর জোর করে যদি টানাটানি করে খুলতে যায় সেক্ষেত্রে দেখা যায় সেই জামা কাপড় ফুটো হয়ে যায়, ছিঁড়ে যায়। তবে যখনই আপনারা কোনো জামা কাপড়ের মধ্যে সেফটি পিনের ব্যবহার করবেন, একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে দেখবেন এই সমস্যা আপনাদের কিন্তু কখনোই হবে না। তো কি করবেন, নিয়ে নেবেন টিপ। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি টিপ পরে থাকি। তো আপনারা কি করবেন, টিপটাকে প্রথমে সেফটি পিনের মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। তারপর যদি আপনারা কোনো জামা কাপড়ের মধ্যে সেফটি পিনটা ব্যবহার করেন, দেখবেন টিপ পোড়ানোর কারণে কি হবে, সেফটি পিনটা জামা কাপড়ের ভেতরে কোনোভাবেই ঢুকবে না, যার কারণে আপনাদের সেই জামা কাপড় ছিঁড়বে না। তো দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম টেনেও। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন।